পারেন না। শুনানিতে তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইনজীবী। এ সময় হাইকোর্টের রায় বাতিল চান তারা। এদিকে রায়কে জোরদার করা হয়েছে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা। সেনাবাহিনী পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে 3 প্লাটুন বিজিবি। আলোচনার জন্য বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। রুমেল, আপনাকে স্বাগত। রুমেল, যে রিটকারী দুজন ছাত্র ছিলেন তারা আইনজীবীও কিন্তু বক্তব্য দিয়েছেন, তারাও কিন্তু সেই আগের 2018 সালের সেই আদেশটির বাতিল চেয়েছেন। তো কোটা সংস্কারের পক্ষে এখন আসলে রায়টা আসলে কোন দিকে যাচ্ছে কি মনে হচ্ছে? রায়টা কোন দিকে যাচ্ছে এটি আসলে আদালত যখন রায় ঘোষণা করবেন তখনই আমরা বলতে পারবো যে রায়টা কোন দিকে যাচ্ছেন, কারণ রায় কি হবে সেটি একান্তই আদালতের এখতিয়ার এবং আদালত তার কাছে যেসব সাক্ষ্য প্রমাণ যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপন করা হবে তার ভিত্তিতেই তার প্রজ্ঞা প্রয়োগ করে তার রায়টি প্রদান করে। কিন্তু এখন পর্যন্ত যে শুনানিতে যতটুকু তথ্য আমরা পেয়েছি ঠিক এর আগের খবর আপনি যে বিষয়গুলো বলছিলেন, আমাদের দুজন সহকর্মী আজকে আপিল বিভাগে যে শুনানি চলছে সেখানে উপস্থিত আছেন। তো তারা আমাদের যেটি জানিয়েছেন এর মধ্যে খবরে বলেছেন, তাও আরেকটু বলতে চাই যে অ্যাটর্নি জেনারেল অর্থাৎ রাষ্ট্রের যে প্রধান আইন কর্মকর্তা তিনি যেটি আদালতের শুনানিতে এখন পর্যন্ত বলেছেন যে কোটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এবং আরেকটা কথা আপনি খবরে বলছিলেন যে অ্যাটর্নি জেনারেল আজকে বলেছেন যে কোটা সরকারের নীতিগত সিদ্ধান্ত এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এই জায়গাটাতে একটু যদি ব্যাখ্যা করতে চাই, আদালত হস্তক্ষেপ করতে পারে না বলতে আসলে অ্যাটর্নি জেনারেল কোন আদালতকে বুঝিয়েছেন? অ্যাটর্নি জেনারেল এখানে যেটি বুঝিয়েছেন সেটি হচ্ছে যে হাইকোর্ট অর্থাৎ 2018 সালে কোটা বাতিল করে সরকারের পক্ষ থেকে যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেইটা বাতিল চেয়ে হাইকোর্টে যে একটি রিট ছিল সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট যে সেই পরিপত্রটি বাতিল করে দিয়েছিল এবং যার ফলে কোটা পুনর্বহাল হয়েছিল, সেইটাকে অ্যাটর্নি জেনারেল আজকে আদালতে বলছেন অর্থাৎ আপিল বিভাগে বলছেন যে আদালত হস্তক্ষেপ করতে পারে না সরকারের নীতিগত সিদ্ধান্তে। এবং এরই মধ্যে আপনি জানিয়েছেন যে অ্যাটর্নি জেনারেল আদালতে অর্থাৎ আপিল বিভাগে এর মধ্যে বলেছেন যে হাইকোর্টের যে পুরো রায়টি সেটি তারা বাতিল চান। অর্থাৎ হাইকোর্টের পুরো রায়টি কি, পুরো রায়টি তো অনেক বড়, কিন্তু যদি সংক্ষেপে বলতে চাই মূল অংশ যেটি সেটি হচ্ছে যে 2018 সালের কোটা বাতিলের যে পরিপত্র সেটি হাইকোর্ট বাতিল করেছিলেন এবং হাইকোর্ট বলেছিলেন সরকার চাইলে মানে কোটা এরপরে বহাল হলো, কিন্তু সেখানে হাইকোর্ট বলেছিলেন যে সরকার চাইলে কোটা পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন করতে পারবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে সেই যে রায়টি সে পুরো রায়টি বাতিল চাচ্ছেন আজকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এবং সেই রায়টি বাতিল চেয়ে পেয়েছেন। তাদের বক্তব্যের সারমর্ম কি ছিল সেটি কি জানতে পেরেছেন? তারা কিন্তু এই যে 5 জন আইনজীবীর কথা আপনি বলছেন তারা হচ্ছে বাংলাদেশের জ্যেষ্ঠ আইনজীবী, সিনিয়র আইনজীবী। তারা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে প্র্যাকটিস করেন। আমরা জানি যে ব্যারিস্টার তানজিবুল আলম সেখানে ছিলেন, ব্যারিস্টার তানিয়া আমির ছিলেন, এরকম আরো 5 জন ছিলেন। তো তারা যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে কোটা অর্থাৎ 56% কোটা রয়েছে। তো কোটার পক্ষে বিপক্ষে বিষয়টি নয়, সবাই আদালতের কাছে যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে যে এটির একটি যৌক্তিক সমাধান চান। অর্থাৎ আপনি এখানে জানেন যে দুপক্ষই কিন্তু এখানে আবেগ ইমোশনের ব্যাপার রয়েছে। তো আবেগ ইমোশন দিয়ে কিন্তু আসলে আদালত চলে না, আইন চলে না। আইন চলে যেটি আমি আগে বলছিলাম যে তার তথ্য প্রমাণের ভিত্তিতে, যুক্তি তর্কের ভিত্তিতে এবং হচ্ছে যে রাষ্ট্রের যে কাঠামো আছে তার ভিত্তিতে। তো সেই জায়গাতে 5 সিনিয়র আইনজীবী আদালতে বক্তব্য দিয়েছেন, তারা কিন্তু সেই বিষয়টি তুলে ধরেছেন। তো এখন আমরা যেটি আশা করছি যে এখনো পর্যন্ত কিন্তু শুনানিটি চলছে এবং আপনি যেটি বলছিলেন যে 5 জন আইনজীবী এটা কিন্তু কোনো পক্ষের নন, অর্থাৎ পক্ষ বলতে আমি বোঝাচ্ছি এরা রাষ্ট্রপক্ষের নন কিংবা যে 2 জন শিক্ষার্থী যারা রিট করেছিলেন পরবর্তীতে সেই 2 জন শিক্ষার্থী পক্ষের নন। এদেরকে আপনারা অনেকটা বলতে পারি আমরা যে অ্যামিকাস কিউরি হিসাবে বা বিশেষজ্ঞ মতামত নেওয়ার জন্যই আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে যেটি বসেছে তারা এদেরকে শুনেছেন। তো এই 5 জনের বক্তব্যের একটি গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু পাশাপাশি এখানে যে আরো 2টি পক্ষ অর্থাৎ বলছি রাষ্ট্রপক্ষ, যিনি রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল, আর এছাড়াও 2 জন শিক্ষার্থীর পক্ষে যে ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক তিনিও কিন্তু তার বক্তব্য উপস্থাপন করেছেন। এবং এখানে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে হাইকোর্ট যে রায়টি দিয়েছিল, যে হাইকোর্টের যে রায়ের প্রেক্ষিতে আজকে আপিল বিভাগে শুনানি হচ্ছে, তো যে রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ওই রায়টি দিয়েছিল সেই রিটকারীর যে আইনজীবী তার বক্তব্য কিন্তু আজকে আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। তো সেই আইনজীবী আবার এখানে আমি যে কথাটি বলছিলাম যে আবেগ একদিকে আর হচ্ছে তথ্য প্রমাণ এবং আইন হচ্ছে আরেক দিকে। তো এখানে একটু বলতে চাই যে রিটকারীর আইনজীবী অর্থাৎ হাইকোর্টের রিট করার যে করা হয়েছিল সেই যে আইনজীবী আছেন সেই আইনজীবী
মনসুরুল হক চৌধুরী, তিনি কিন্তু আবার একটি কথা আজকে আদালতে বলেছেন যে এই যে মানে একটা কথা এখন উঠছে বিভিন্ন সময়, আপনি জানেন, যে সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের 53 বছর পরে এসেও 30% কোটা মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধার সন্তান কিংবা মুক্তিযুদ্ধের যোদ্ধার উত্তরাধিকারীদের জন্য সংরক্ষণ রাখা যৌক্তিক কিনা, এই যে আলোচনাটা উঠছে, এই প্রেক্ষিতে হাইকোর্টের রিটকারী যে আইনজীবী ব্যারিস্টার মঞ্জুরুল হক, তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থাৎ 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর 21 বছর কিন্তু মুক্তিযোদ্ধারা অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। তো এইখানে এই কথাটা কিন্তু আজকে যেরকম আদালতে উঠেছে, এর আগেও বিভিন্ন সময় উঠেছে, যে ব্যাপারটি হচ্ছে যে এখানে একটা কথা আছে যে মুক্তিযোদ্ধা নিজে হয়তো কোটা সুবিধা পাবেন, তারপরে মুক্তিযোদ্ধার সন্তান কোটা সুবিধা পাবে, কিন্তু তারপরে এসে মুক্তিযোদ্ধার সন্তান অর্থাৎ তৃতীয় প্রজন্ম, যেটাকে বলা হচ্ছে নাতি নাতনি, তারা কেন পাবেন, সেই কথাটা যেহেতু উঠছে, সেই প্রেক্ষিতে আজকে ব্যারিস্টার মনসুরুল হক তিনি যেটি বলেছেন যে 21 বছর মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা এই কোটার সুবিধাটি নিতে পারেননি। তো এখন এসে 53 বছর পরে মুক্তিযোদ্ধা যিনি সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি তো সেই সুবিধাটি নেওয়ার সুযোগ নেই। এমনকি মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে তাদেরও এখন আসলে সরকারি চাকরিতে ঢোকার বয়স প্রায় না একেবারে কারোরই নেই। সে কারণে এই সুবিধাটি তাদের তৃতীয় প্রজন্মের জন্য অর্থাৎ নাতি নাতনিদের জন্য রাখার কথাটাই বলা হচ্ছে। কিন্তু একটা বিষয় এখানে একটু বলতে চাই, যে আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিলেন তারাও কিন্তু বলছিলেন না যে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধাদের কোটা সেটি তারা বাতিল চান, তারা সবাই যেটি বলছিলেন সেটি হচ্ছে সংস্কার। তো এখন সংস্কারের পক্ষে আবার কিন্তু সরকার এবং রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তারা সবাই একমত। তো এই জায়গাটিতে আজকে শুনানি চলছে এবং যেটি আশা করা হচ্ছে যে রায়টি আসবে এটি কিন্তু হচ্ছে আপনার আপিল বিভাগের রায় অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়। এই রায়কে হয়তো পরবর্তীতে রিভিউ করা যাবে, কিন্তু এখান থেকে একটি যৌক্তিক সমাধান আসবে বলে আজকে দুপক্ষই আশা করছে। রিচার্ড। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সাথে আমরা যোগাযোগ করব পরবর্তীতে যখন রায় ঘোষণা করা হবে। আহ, আমরা দেখছিলাম যে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সময় সংবাদে আরো থাকছেন। লোডশেডিং এ চরম ভোগান্তিতে ময়মনসিংহ অঞ্চলের 50 লাখ গ্রাহক, আরো করুণ অবস্থা গ্রামাঞ্চলে। গ্যাস সংকটে সরবরাহ হচ্ছে রেশনিং পদ্ধতিতে, বলছে পিডিবি। আরএফএল ইউপিভিসি ক্লাস পাইপের বস, না কিনলে লস। দেখছেন সময় সংবাদ। সময় সে তো বয়ে যায়, সময় ছড়িয়ে ছিটিয়ে আছে পড়ে যাওয়া বিভিন্ন যানবাহন। আজও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে সহিংসতাকারীদের দেখা যায়নি। যাত্রাবাড়ি থেকে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী তোহা খান তামিম। 3 দিন পর রাজধানীর যাত্রাবাড়ির কাজলার মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজা, শনি রাখড়া, এছাড়া কদমতলির যে আশপাশের যে এলাকা, অর্থাৎ এই যে সড়কটি রয়েছে সেই সড়কটির আশপাশের যে এলাকা রয়েছে সেই আশপাশের এলাকা থেকে যারা বিক্ষোভকারী রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বিক্ষোভকারীরা সরে গেছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আজকে দিনের আলো ফোটার সাথে সাথেই এই এলাকার যে ক্ষত চিহ্ন সেই ক্ষত চিহ্ন ফুটে উঠেছে। রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে পুড়িয়ে দেয়া বিভিন্ন যানবাহন। এছাড়া মেয়র হানিফ ফ্লাইওভারের যে 2টি টোল প্লাজা রয়েছে সেই 2টি টোল প্লাজায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যেই ধরনের নাশকতা করা হয়েছে, যেই ধরনের কার্যক্রম চালানো হয়েছে, সেই কার্যক্রমের ব্যাপক হারে ফুটে উঠেছে ধ্বংসযজ্ঞ। এবং বিভিন্ন রাস্তার উপরে যে আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ড উপড়ে ফেলা হয়েছে। ইট পাথরের যে টুকরোগুলো রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর অনেকগুলো আর্মড পার্সোনাল ক্যারিয়ার অর্থাৎ এপিসি এখানে প্রস্তুত করা হয়েছে, অনেক টহল টিম এখানে প্রস্তুত করা হয়েছে, সেনাবাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছে পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন। আইন শৃঙ্খলা বিঘ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড তারা আসলে করতে দেবেন না। শরীর আখড়া পর্যন্ত এই যে পথটি সেই পথটি মুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আজকে প্রায় চতুর্থ দিন, এবং এই চতুর্থ দিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী যাত্রাবাড়ির যে কাজলার মোড় এলাকা কিংবা কদমতলী বা শনির আখড়ার যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে বেশ থমথমে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তো যাত্রাবাড়ি থেকে এই ছিল আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। $250 থেকে শুরু।
তাহলে গোদরেজ হতে পারে যার জন্ম নেয়া মশা ডেঙ্গু চিকনগুনিয়া সহ নানা ধরনের রোগ ছড়ায়, তাই নিজেদের উদ্যোগেই 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। বসার জন্য না হতে পারে যার নিজের বাড়িঘর সাফ রাখতে হবে। নিজানিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। জনস্বার্থে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় চালাটা এটা তো অনেক সুন্দর। লাভলি আর দেয় 40% বেশি। হয়েছে নিজের বিকাশ নিজে কর। অন্তত 90 কোটি টাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম গড়ে উঠছে। উফ, কি ধোঁয়া! এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট।